বিমান দুর্ঘটনায় ৭ জন যাত্রী ছাড়া বিমানের সমস্ত যাত্রী মারা যায়। বরফে জমা আলাস্কার একটা নির্জন স্থানে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সেই রাতেই তারা আগুন জ্বালায়। কিন্তু তার সত্ত্বেও কিছু দূরে অন্ধকারের মধ্যেই দেখা যায় জঙ্গলের মধ্যে হিংস্র নরখাদক নেকড়েদের চোখ জ্বলছে, এবং ওই রাতেই তাদের একটা সঙ্গীকেও মেরে ফেলে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা নেকড়েগুলো। কিসের প্রতিশোধ? হ্যাঁ, এটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর মুভির শেষে এমন কিছু আছে যেটার জন্য মুভির ডিরেক্টরকে ইন্টারভিউ দিয়ে এক্সপ্লেন করতে হয়েছিল, সেটা আমি মুভির শেষে এক্সপ্লেন করে দেব। একটা শ্বাসরুদ্ধকর মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি দ্য গ্রে। মুভি শুরুতে দেখা যায় পাহাড় এবং জঙ্গলে ঘেরা আলাস্কার একটা তেল কারখানা। আলাস্কা হল পৃথিবীর শীতলতম স্থানগুলির মধ্যে একটি। শীতকালে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার কারণে এই জায়গায় মানুষদের বসবাসের একেবারেই অনুপযোগী হয়ে ওঠে। তবে নিজেদের পেট চালানোর জন্য এই কারখানার কর্মচারীদের এখানে সারা বছরই কাজ করতে হয়। এই কর্মচারীদের মধ্যেই একজনের নাম হলো জন অটোয়ে। একদিন সকালে যখন কর্মচারীরা নিজেদের কাজে ব্যস্ত ছিল, জন তখন দেখতে পায় একটা নেকড়ে তাদের কারখানার আশেপাশে ঘোরাফেরা করছে। দেখা মাত্রই স্নাইপারের এক গুলিতেই নেকড়েটাকে মেরে ফেলে জন। আসলে দূরের জঙ্গল থেকে অনেক সময় বন্য পশুরা কারখানার দিকে চলে আসে, আর জনের কাজ হলো সেই সমস্ত পশুগুলোকে মেরে কারখানার কর্মচারীদেরকে বাঁচানো। আর এটা তার প্রতিদিনের কাজ। জনের স্ত্রী মারা গেছে, তার নিজের বলতে পৃথিবীতে আর কেউ নেই, এমনকি এই কাজও তার পছন্দ না। একদিন জন আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। নিজের ভাবনাগুলোকে প্রকাশ করে শেষবারের মতো একটা চিঠিও লিখেছিল সে গত রাতে। সেই দিন সন্ধ্যাবেলায় ও নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দূরের জঙ্গল থেকে ও বেশ কিছু নেকড়ের ডাক শুনতে পায়, এবং এই মুহূর্তে কিছু একটা ভেবে ও আর আত্মহত্যা করতে পারে না। পরের দিন সন্ধ্যাবেলা বেশ কিছু লোককে প্লেনে উঠতে দেখা যায়। এদের মধ্যে জনও আছে। কিছুদিনের ছুটিতে এরা সবাই নিজেদের বাড়ি ফিরছে। তবে বাইরের পরিবেশ এখন খুব একটা ভালো না। তুষার ঝড়ের কারণে প্লেনের উপরটাও বরফ জমে গেছে। কিছুক্ষণ পর তাদের প্লেনটা রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পরেই ঝড়ের কারণে তাদের প্লেনটা নড়তে শুরু করে এবং বরফের মধ্যে ভেঙে পড়ে। জন অজ্ঞান হয়ে পড়েছিল। যখন তার জ্ঞান ফেরে সে দেখে তাদের প্লেনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো প্রাণী দেখা যাচ্ছে না। দুর্ঘটনায় যারা কোনো মতে বেঁচে গেছে তাদের শুধুমাত্র চিৎকার শোনা যায়। জন তার সঙ্গীদের সাহায্য করে এবং তারা সবাই একত্রিত হয়। তাদের এই একটা সঙ্গী বেশি আঘাত পেয়েছিল, সে তাদের সবার সামনে মারা যায়। তখন তারা মাত্র 7 জনই বেঁচে আছে। জন সবাইকে বলে, আমাদের বেঁচে থাকতে গেলে কাঠ জোগাড় করতে হবে এবং আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে, নয়তো আমরা সবাই ঠান্ডায় মারা যাব। এই দুর্গম স্থানে আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না। আজকের রাতটা এখানেই কাটিয়ে সকালে আবার দক্ষিণের দিকে রওনা দিতে হবে আমাদেরকে। ওরা সবাই প্লেনের অবশিষ্ট ভাঙাচোরা অংশগুলোর মধ্যে থেকে সেই সমস্ত জিনিসগুলো কুড়াতে শুরু করে যেগুলো দিয়ে আগুন জ্বালানো সম্ভব। রাতের বেলা তারা আশ্রয় নেয় ওই প্লেনটার ভাঙা অংশে। জন দূরের অন্ধকারের মধ্যে থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসে এবং দেখে একটা বন্য হিংস্র নেকড়ে সামনে পড়ে থাকা একটা লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জনকে দেখতে পেয়ে সেই নেকড়েটা তার উপরে আক্রমণ করে। এরপর জন নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে নেকড়েটার সাথে লড়াই করতে শুরু করে। এরই মধ্যে সেখানে জনের সঙ্গীরা চলে আসে এবং জনকে নেকড়ের হাত থেকে বাঁচিয়ে নেয়। জন সবাইকে বলে, এই নেকড়েটা এখানে একা নেই। নেকড়েই একমাত্র প্রাণী যারা পরিবার নিয়ে থাকে এবং দল বেঁধে শিকার করতে বেরোয়। তাই আমার মনে হচ্ছে এই নেকড়ের সঙ্গীরা আশেপাশেই রয়েছে। হয়তো রাতের বেলায় তারা আমাদের উপর আক্রমণ করবে। আমাদের উচিত আশেপাশে পড়ে থাকা লাশগুলোকে সরিয়ে দেওয়া, কারণ নেকড়ে অনেক দূর থেকে তাদের শিকারের রক্তের ঘ্রাণ পেয়ে যায়। এরপর এরা বাইরে বেরিয়ে আশেপাশে পড়ে থাকা লাশগুলোকে দূরে সরিয়ে দেয় এবং আরও কিছু কাঠ জোগাড় করে আনে আগুন জ্বালানোর জন্য। হঠাৎ এরা বাইরে অনেকগুলো নেকড়ের গর্জন করার আওয়াজ শুনতে পায়। বাইরে বেরোতে তারা অন্ধকারের মধ্যে অনেকগুলো নেকড়ের জ্বলন্ত চোখ দেখা যায়। এই নেকড়েরা তাদের চারিদিক থেকে ঘিরে ধরেছে এখন। জন সবাইকে শান্ত থাকতে বলে এবং কাউকে দৌড়ে পালাতে না করে। এখন যদি সবাই ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে থাকে তবে এই নেকড়েগুলো এদের উপর আক্রমণ করতে শুরু করবে। এমনভাবেই হাতে আগুন নিয়ে এরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর নেকড়েগুলো সেখান থেকে চলে যায়। এরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় রাতের সবাই 2 ঘন্টা করে পাহারা দেবে, যাতে বাকি সবাই ভালোভাবে ঘুমাতে পারে। জন সবার প্রথম পাহারা দেয়, তারপর আরেকজন লোক পাহারা দেয়। এমন করে তৃতীয় লোকটি পাহারা দিতে যখন আসে, ও টয়লেট করার জন্য একটু দূরে চলে যায়। আর তখনই আশেপাশে ওত পেতে থাকা নেকড়েগুলো লোকটার উপর আক্রমণ করে এবং লোকটাকে মেরে ফেলে। সে সাহায্যের জন্য অনেক চিৎকার করলেও কেউ তার চিৎকার শুনতে পায় না।
পরের দিন সকালে সবার ঘুম ভাঙে এবং তারা বাইরে বেরিয়ে তাদের সঙ্গীর মৃতদেহ দেখতে পায়। তবে তারা এটা দেখে আশ্চর্য হয় যে সেই লোকটাকে নেকড়েরা মেরে ফেললেও লোকটাকে কিন্তু তারা টেনে নিয়ে যায়নি বা ওর দেহে থেকে এক টুকরো মাংসও খায়নি তারা। এটা দেখে জন সবাইকে বলে, হয়তো আমরা নেকড়েদের এলাকার মধ্যে ঢুকে পড়েছি, আমাদের যত দ্রুত সম্ভব জঙ্গলের দিকে এগোতে হবে, নয়তো এই নেকড়েগুলো একে একে আমাদের সকলকে মেরে ফেলবে। এখন তারা যেখানে রয়েছে সেখান থেকে জঙ্গলটা অনেকটাই দূরে এবং পরিবেশের অবস্থা খুব একটা ভালো না, তাই রাত হওয়ার আগে জঙ্গলে পৌঁছানো ওদের পক্ষে খুব একটা সহজ হবে না। ওরা সবাই লাশগুলোর পকেট থেকে ওয়ালেট বের করতে থাকে। যদি ওরা বেঁচে ফেরে তবে ওয়ালেটগুলো সেই মানুষগুলোর শেষ চিহ্ন হিসেবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেবে। তারা সবাই সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কুড়িয়ে তুষার ঝড়ের মধ্যে দিয়েই জঙ্গলের দিকে এগোতে থাকে। এখন তারা আর মাত্র 6 জনই বেঁচে আছে। হাঁটতে হাঁটতে এদের একটা সঙ্গী বাকি 5 জনের অনেকটা পিছিয়ে পড়ে। সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ায় বরফের মধ্যে আটকে যায়। হঠাৎ পেছন থেকে কয়েকটা নেকড়ে এসে এই লোকটার উপরেও আক্রমণ করে বসে। বাকি সবাই ওর চিৎকার শুনে ছুটে আসে, কিন্তু এতক্ষণে নেকড়েগুলো এই লোকটাকেও মেরে ফেলেছে। এরা সবাই লোকটার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করে লোকটার পকেট থেকে ওয়ালেট নিয়ে সামনের জঙ্গলের দিকে এগোতে শুরু করে। অনেকটা পথ অতিক্রম করে যাওয়ার পর সন্ধ্যা নেমে আসে, আর এবারও সেই নেকড়েগুলো এদের পিছু নিতে শুরু করে। এরা সবাই ভয় পেয়ে যায় এবং কোনো মতে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এবারের মতো এরা প্রাণপণে বেঁচে যায়। এরপর তারা সবাই তাড়াহুড়ো করে বেশ কিছু কাঠ সংগ্রহ করে এবং নিজেদের চারপাশে আগুন জ্বালিয়ে রাখে, যাতে কোনো বন্য পশু তাদের উপর আক্রমণ করতে না পারে। তবে আগুন জ্বালিয়ে রাখার পরও জঙ্গলের মধ্যে থেকে অনেক বন্য পশুর আওয়াজ শোনা যায়। জন কয়েকটা লম্বা লাঠি জোগাড় করে এবং সেগুলোর মাথায় টেপ দিয়ে কিছুটা করে বারুদ লাগিয়ে দেয়। জন সবাইকে একটা করে লাঠি দিয়ে দেয় এবং বলে, কোনো বন্য পশু আক্রমণ করলে এই লাঠিটা দিয়েই আমাদের নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে। এই লাঠিতে লাগানো বারুদে বিস্ফোরণ ঘটলে বন্য পশুগুলো ভয় পেয়ে পালিয়ে যাবে। এদের মধ্যে একজন জনের কথাগুলোকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এর নাম হলো ডিয়াজ। আসলে ডিয়াজ জনকে খুব একটা পছন্দ করত না। হ্যাঁ, আমাদেরও ফ্রেন্ড সার্কেলে এরকম কিছু সাপের মতো বন্ধু থাকে। তো যাই হোক, সে জনকে অনেক রকম কথা শোনায়। কথা চলতে চলতে এদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ডিয়াজ হাতে একটা চাকু তুলে নেয় এবং জনকে মারার চেষ্টা করে। তবে হয়তো সে ভুলে গেছিল জন একজন প্রফেশনাল শিকারী। জন খুব সহজেই ডিয়াজকে হারিয়ে দেয় এবং ওর কাছ থেকে চাকুটা নিয়ে নেয়। এরই মধ্যে সেখানে একটা নেকড়েকে দেখা যায়। আসলে এই নেকড়েটাই ছিল সমস্ত নেকড়েদের নেতা। অন্য নেকড়েরা এর কথা মতোই চলত। এই নেকড়েটা গর্জন করতে করতে তীক্ষ্ণ দৃষ্টিতে এদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর জঙ্গলের মধ্যে অন্ধকারে মিলিয়ে যায়। একটু পর এরা সবাই আগুন ঘিরে গোল করে বসেছিল। হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে একটা নেকড়ে এসে ডিয়াজের উপর আক্রমণ করে। তবে এরা সবাই এই নেকড়েটাকে লাঠি দিয়ে পিটিয়ে চাকুর আঘাতে মেরে ফেলে। তারপর এরা নেকড়েটাকে আগুনে পুড়িয়ে ওর মাংস খায়। খাওয়ার সময় এরা সকলেই জঙ্গলের মধ্যে বাকি সমস্ত নেকড়েদের গর্জন শুনতে পায়। জন বুঝতে পারে নিজেদের সঙ্গী হারানোর ফলে নেকড়েদের দলটা এখন ওদের উপর খুবই ক্ষিপ্ত হয়ে আছে। তারা দল বেঁধে যে কোনো সময় ওদের উপর আক্রমণ করতে পারে। সবাই বুঝতে পারে এখানে বেশিক্ষণ থাকা আর উচিত হবে না। তাই এরা সবাই হাতে একটা করে মশাল নিয়ে অন্ধকার চিরে জঙ্গলের মধ্যে দিয়ে অন্যদিকে এগোতে থাকে। কিছুটা পথ যাওয়ার পরেই ওদের মধ্যে একটা লোক খুবই অসুস্থ হয়ে পড়ে। এর নাম হলো বার্ক। প্রচণ্ড ঠান্ডার কারণে বার্কের শরীর খুবই খারাপ হয়ে পড়েছে। এই মুহূর্তে বার্ককে নিয়ে সামনে এগিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। তাই তারা সবাই একটা উপত্যকার পাশে আশ্রয় নেয় এবং নিজেদের আশেপাশে আগুন জ্বালিয়ে রাখে। এই জায়গাতে এরা বেশ সুরক্ষিত থাকবে, কারণ এদের পেছনে একটা গভীর উপত্যকা এবং সামনে জঙ্গল। ফলে নেকড়েরা শুধুমাত্র সামনে থেকেই আক্রমণ করতে পারবে। এরা সবাই আগুন ঘিরে বসে পড়ে এবং নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। জীবনের এই মুহূর্তে এসে এখন এদের সকলেরই নিজেদের পরিবারের কথা মনে পড়ছে। এরা খুব ভালোভাবেই বুঝতে পারছিল এই জায়গা থেকে সুরক্ষিত বেঁচে ফেরা একেবারেই অসম্ভব। এরই মধ্যে সেখানে তুষারঝড় শুরু হয়ে যায়। জ্বালিয়ে রাখা আগুনগুলোও নিভে যেতে শুরু করে আস্তে আস্তে এবং ঠান্ডা আগের থেকেও বেড়ে যায়। বড় বড় গাছ এবং পাতার সাহায্যে এরা তুষারঝড়ের প্রবল ঠান্ডা হাওয়ার থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। এই রাতটা সবাই কোনো মতে পার করে। পরের দিন সকালে দেখা যায় বার্ক আর বেঁচে নেই। গত রাতে তুষারঝড়ের ঠান্ডায় সে মারা গেছে। বাকিদের অবস্থাও খুবই শোচনীয়। সবাই বরফের উপর পড়ে রয়েছে, অথচ সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো শক্তিটুকুও কারোর মধ্যে নেই। ঝড় থেমে গেলে এরা সবাই কিছু কাঠ দিয়ে আগুন জ্বালায় এবং আগুনের উষ্ণতায় তাদের চলার শক্তি ফিরে পায়। হঠাৎ জন লক্ষ্য করে তাদের পাশেই একদম গোড়া থেকে কাটা একটা বড় গাছ পড়ে রয়েছে এবং সেটার গায়ে একটা ছোট্ট কাপড়ও বাঁধা রয়েছে।
অর্থাৎ আগে এখানে কোনো মানুষের চলাচল ছিল। এরা সবাই উপত্যকার সামনে গিয়ে দাঁড়ায়, কোনো এক অজানা নদীর স্রোতের আওয়াজ শুনতে পায়। জন সবাইকে বলে, আমাদের নদীর কাছেই পৌঁছতে হবে। এই নদীই আমাদের বেঁচে থাকার একমাত্র আশা। সেখানে আমরা যথেষ্ট সুরক্ষিত থাকব এবং জলের সমস্যাও আর থাকবে না। তবে সমস্যা হলো এই নদীটার আওয়াজ আসছিল উপত্যকা থেকে, আর যদি ওরা আবার অন্যদিকে ঘুরে নিচের উপত্যকায় যাওয়ার চেষ্টা করে, ওরা যে বেঁচে থাকবে সেটারও নিশ্চয়তা নেই, কারণ জঙ্গলের মধ্যেও সেই বন্য নেকড়েগুলো রয়েছে। ওরা সবাই দেখে সামনে অনেক বড় বড় গাছ রয়েছে। এটা দেখে জনের মাথায় একটা বুদ্ধি আসে। ও সবাইকে বলে, আমাদের মধ্যে থেকে একজনকে দড়ি নিয়ে সামনের গাছ দিয়ে লাফ মারতে হবে। তবে যদি কেউ গাছ অবধি পৌঁছাতে না পারে, তবে বাকিরা সবাই দড়ির সাহায্যে তাকে আবার টেনে তুলব। আর যদি সে গাছ অবধি পৌঁছে যায়, তবে দড়িটাকে গাছের সাথে ভালোভাবে বেঁধে দেবে, যাতে বাকিরা সেই দড়ি ধরে গাছ অবধি পৌঁছতে পারে। এই কাজটাতে জীবনের অনেক ঝুঁকি থাকলেও বেঁচে থাকতে গেলে তাদের এটা করতেই হবে। তবে এখানে চলে আসে আবার একটা নতুন সমস্যা। দেখা যায় ওদের কাছে যে দড়িটা রয়েছে সেই দড়িটা গাছ অবধি পৌঁছানোর মতো লম্বা নয়। তাই ওরা নিজেদের জ্যাকেটগুলোকে খোলে এবং একটার সাথে আর একটা ভালোভাবে বেঁধে দড়িটাকে লম্বা করে। অবশেষে এদের মধ্যে একজন দড়িটাকে নিজের কোমরে বাঁধে এবং সামনের উপত্যকার দিকে লাফ মারে এবং সে কোনোমতে সেই গাছটাকে ধরে। হঠাৎ দেখা যায় দড়িতে যে জ্যাকেটগুলোকে বাঁধা হয়েছিল সেগুলোর মধ্যে থেকে কয়েকটা জ্যাকেটের বাঁধন খুলে যায়। দড়িটা উপত্যকার মধ্যে পড়েই যাচ্ছিল। এমন সময় জিয়াফ লাফ দিয়ে সেই দড়িটার শেষ প্রান্ত ধরে এবং সেটাকে নিচে পড়ার হাত থেকে বাঁচায়। তারপর ওরা দুই প্রান্ত খুব ভালোভাবে বেঁধে দেয়। এখন একে একে ওরা দড়ি থেকে ঝুলতে ঝুলতে গাছ অবধি পৌঁছে যায়। কিন্তু এদের মধ্যে থাকা শেষ লোকটা যখন দড়ি ধরে সামনের দিকে এগোচ্ছিল, তার জুতোর দড়ির সাথে বাঁধা একটা জ্যাকেটের হুকের সাথে আটকে যায়। নিজের জুতোটাকে ছাড়াতে গিয়ে সেই লোকটা দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায় এবং সজোরে একটা গাছের সাথে ধাক্কা খায়। এর ফলে ও খুবই আঘাত পায়, এমনকি উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাও পর্যন্ত ওর ছিল না। মৃত্যুকে এত কাছ থেকে দেখার পরও নিজের মেয়েকে দেখতে পায়। ওর মনে হচ্ছিল ওর মেয়ে ওর সাথে কথা বলতে চাইছে। এরই মধ্যে সেখানে কয়েকটা নেকড়ে চলে আসে এবং লোকটার উপর আক্রমণ করে। এটা দেখে জন ও বাকি সঙ্গীরা গাছ বেয়ে নিচে নামছিল। তবে এতক্ষণে নেকড়েগুলো লোকটাকে টেনে নিয়ে চলে গেছে। গাছ থেকে নামার সময় জিয়াফ গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়, ফলে ওর পায়ে অনেকটা চোট লাগে। জন এবং অন্য লোকটা জিয়াজকে ধরে তোলে। তারা সবাই এটা দেখে খুব আশ্চর্য এবং ভয় পায় যে এতটা পথ চলে আসার পরেও নেকড়েগুলো তাদের পেছনেই পড়ে রয়েছে। ওরা বেশি সময় নষ্ট না করে নদীর আওয়াজ শুনে সামনের দিকে এগোতে শুরু করে। তারা এত বেশি দুর্বল যে হাঁটতে গিয়ে তাদের পা পর্যন্ত কাঁপছে। বেশ অনেকটা পথ হাঁটার পর ওরা নদী দেখতে পায়। ওরা নদীর পাশ ধরে এগোতে থাকে, কিন্তু এখানে দেখা যায় জিয়াজের পায়ের অবস্থা এত বেশি খারাপ যে সে আর হাঁটতেই পারছে না। এতটা পথ সে খুঁড়িয়ে খুঁড়িয়েই এসেছে, কিন্তু এখন আর এক পাও হাঁটার ক্ষমতা তার মধ্যে নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ও গাছের ভাঙা একটা অংশের উপর বসে পড়ে। এটা দেখে ওর সঙ্গীরা বলে, তুমি যদি হাঁটতে না পারো আমরা তাহলে তোমাকে সাহায্য করছি, কিন্তু এতটা পথ আসার পরে তুমি আর বসে থেকো না। হয়তো আর কিছুটা এগোলেই আমরা লোকালয়ে পৌঁছতে পারবো। জিয়াজ ওদের বলে, লোকালয়ে পৌঁছতে গেলে আমাদের এখনো হয়তো কয়েক কিলোমিটার হাঁটতে হবে। আমি আর একটু হাঁটতে পারবো না, আমি খুবই ক্লান্ত। এই সুন্দর প্রকৃতি আমাকে ডাকছে। আমি এখনই এই প্রকৃতির মাঝখানে বসেই একটু বিশ্রাম নিতে চাই। আর লোকালয়ে পৌঁছেও বা আমি কি করব? আবার আমাকে সেই একঘেয়ে বিরক্তিকর জীবনে ফিরে যেতে হবে। আমি আমার সারাটা জীবন কখনো ভালোভাবে উপভোগ করিনি। জীবনের এই শেষ মুহূর্ত কটা আমি নিজের এবং এই প্রকৃতির সাথেই কাটাতে চাই। সবকিছু শুনে জন এবং ওই লোকটা ওকে গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। এখন এরা নদীর স্রোত ধরে বেশ কিছু দূর এগিয়ে যায়। হঠাৎ পেছন থেকে দুটো নেকড়ে এসে ওদের ধাওয়া করতে শুরু করে। ওরা নিজেদেরকে প্রাণপণে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু জনের সঙ্গী পা পিছলে নদীতে পড়ে যায়। নদীর স্রোত এত বেশি ছিল এবং জল এতটাই ঠান্ডা ছিল যে ও নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নদীর তীব্র স্রোতে ভাসতে ভাসতে কিছুটা যাওয়ার পরেই ওর পা জলের নিচে থাকা দুটো বড় পাথরের মধ্যে আটকে যায়। ফলে এখন সে অনেক চেষ্টা করার পরেও উপরে উঠতে পারে না। ওর পা পাথরের মধ্যে এমনভাবে আটকে গেছে যে ওর সম্পূর্ণ শরীর এখন জলের মধ্যে ডুবে রয়েছে। জন এটা দেখতে পায় এবং ওকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ মারে। জন অনেক চেষ্টা করে, কোনোভাবেই ওর পাকে বের করতে পারে না। এমনভাবে অনেকটা সময় থাকার ফলে জনের সঙ্গী জলের নিচেই শ্বাস নিতে না পেরে মারা যায়। নিজের সঙ্গীর মৃত্যু দেখে জন খুবই কষ্ট পায়। এখন এই নির্জন স্থানে সে একা বেঁচে রয়েছে। সে কিছুক্ষণ এভাবেই বসে কাঁদতে থাকে। তারপর জন আকাশের দিকে তাকায় এবং ঈশ্বরকে বলে, হে ঈশ্বর, আমাকে বাঁচান, আমি আপনার সাহায্য প্রার্থনা করছি।
যদি আমি এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারি তবে আমি আমার বাকি জীবনটা আপনার আনুগত্যে কাটাবো। এটা খুবই অবাক করার একটা দৃশ্য, কারণ জন একটা সময় নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছিল, আর এখন ও ঈশ্বরের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছে। আসলে বিগত কয়েকদিন ধরে জন যে সমস্ত ঘটনার সম্মুখীন হয়েছে তা জনকে একেবারেই ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সে এখনও বাঁচতে চায়। ও বেশ কিছুক্ষণ এইভাবেই বসে থাকে এবং অবশেষে মনোবল ফিরে পায়, এবং অবশেষে জন বুঝতে পারে যে কেউ ওকে এখানে সাহায্য করতে আসবে না, ওকে নিজের জীবন নিজেকেই বাঁচাতে হবে। জন আবার সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু নদীর ঠান্ডা জলে ওর পুরো শরীর ভিজে যাওয়ায় সে ভিতর থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। ওর মধ্যে আর একটুও হাঁটার ক্ষমতা ছিল না, তাই সেখানেই বসে পড়ে। জন পকেট থেকে তার সমস্ত সঙ্গীদের ওয়ালেটগুলো বের করে এবং সামনে রাখে। এরপর একে একে সমস্ত ওয়ালেটগুলো খুলে সেগুলোর মধ্যে থাকা ছবিগুলো সে দেখতে থাকে। দেখা যায় প্রত্যেকের ওয়ালেটের ভেতরেই তাদের কোনো প্রিয়জনের ছবি ছিল। এখন সে তার নিজের ওয়ালেটটাকেও বের করে সামনে রেখে দেয়। নিজের ওয়ালেটের মধ্যে সে ওই চিঠিটা দেখে যেটা সে আত্মহত্যা করতে যাওয়ার আগে লিখেছিল। এদিক ওদিক দেখার সময় হঠাৎ জন দেখে তার চারপাশে অনেক প্রাণীর হাড়গোড় পড়ে রয়েছে এবং সেখানেই দাঁড়িয়ে রয়েছে কিছু নেকড়ে। এসব দেখে জন খুবই অবাক হয়। আসলে যে নেকড়েগুলোর হাত থেকে বাঁচার জন্য তারা এতদিন ছোটাছুটি করছিল, ও এখন সেই নেকড়েগুলোর আস্তানায় চলে এসেছে। একে একে সমস্ত নেকড়েগুলো জনকে ঘিরে ধরে, আর তাদের মধ্যে সেই নেকড়েগুলোর নেতাকেও দেখা যায়। ও জনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং গর্জন করছে। তার গর্জনে বাকি নেকড়েগুলো সেখান থেকে সরে যায়। সে তার গর্জনের মাধ্যমে বাকি নেকড়েদেরকে এটা বলল যে জন আমার শিকার। জনও চুপচাপ বসে থাকে না। ও নিজের একটা হাতে চাকু বেঁধে নেয় এবং অন্য হাতের আঙুলের ফাঁকে কিছু কাঁচের শিশি বেঁধে নেয়। সেগুলোকে ভেঙে ধারালো করে নেয়। জন বুঝতে পারে সে যদি এই নেকড়েগুলোর নেতাকে হারিয়ে দেয় তাহলে বাকি নেকড়েগুলো ভয় পেয়ে তার উপর আর আক্রমণ করবে না। এখন জনের ওর ছোটবেলার কথা মনে পড়ে। ছোট থাকতে ওর বাবা ওকে একটা লেখা পড়াতো, যার মানে হলো আজকে আমি আবার আমার জীবনের শেষ লড়াইটাই লড়ব। হয় আমি এই লড়াইতে জিতে বেঁচে থাকব, নয়তো হেরে গিয়ে মারা যাব। তারপর জন এবং সেই নেকড়েটা একে অপরের দিকে হিংস্র দৃষ্টি নিয়ে এগিয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এই মুভিটাতে ইচ্ছাকৃতভাবে এমন একটা দৃশ্যে শেষ করা হয়েছে যাতে গল্পের শেষটা কেমন হবে সেটা আমরা অর্থাৎ দর্শকরা কল্পনা করতে পারি। তো তোমার কল্পনায় কে জিতবে, একটা অসহায় মানুষ নাকি একটা হিংস্র নেকড়ে? উত্তরটা অবশ্যই কমেন্টে লিখে ফেলো। আর হ্যাঁ, তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে। লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো। বাই। আমিও দেখে আসি আশেপাশে কোথাও বরফ পড়ছে কিনা।